আমার গল্প পড়ে শোনানোর যাত্রায় ত্রয়োদশতম গল্প হিসেবে আমি বেছে নিয়েছিলাম প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। এর নাম মন্দ্র সপ্তক। এই গল্পটি আমি ৩টি পর্বে পড়ে শোনাচ্ছি। ইতিমধ্যে আমার ২টো পর্ব পড়ে শোনানো হয়ে গেছে। আজ আমি পড়ে শোনাবো এর ৩য় এবং শেষ পর্ব। রিমির কাছ থেকে পরপর ৩টি অদ্ভুত চিঠি পেলাম। প্রথম চিঠিটির উপরে লেখা প্রথম কবিতা, তার নিচে ৮ লাইনের একটি ইংরেজি কবিতা। অনেক চেষ্টা করেও সেই কবিতার কোনো অর্থ উদ্ধার করতে পারলাম না। কবিতার নিচে রিমের নাম লেখা। সে নিজে কবিতার রচয়িতা কিনা কে জানে। দ্বিতীয় চিঠির ওপরে লেখা দ্বিতীয় কবিতা, ৮ লাইনের একটি বাংলা কবিতা। এই কবিতার নিচেও রিমি লেখা। বাংলা বলেই বোধহয় এই কবিতার অর্থ বোঝা যায়। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। বসন্তে সে হতো যখন দাতা, ঝরিয়ে দিত দু চারটে তার পাতা। আজ বুঝি তার ফল ধরেছে তাই, হাতে তাহার অধিক কিছু নাই। হেমন্তে তার সময় হলো এবে, পূর্ণ করে আপনাকে সে দেবে। তৃতীয় চিঠির শিরোনাম হচ্ছে প্রেসক্রিপশন। সেখানে সত্যি সত্যি কিসব ওষুধপত্রের নাম লেখা। ক্লোরামফেনিকল ডোজ প্রতি ১০০ সিসি ওজনের জন্য ৪ থেকে ৫ সিসি, ১২ ঘন্টা পর পর। এসবের মানে কি? আমি রিমির বাসায় টেলিফোন করলাম। ফোন ধরলেন খালা। খালা টেলিফোন ধরবেন এই ভয়ে আমি রিমিকে কখনো টেলিফোন করি না। তোদের খবর কি রে? খবর ভালো। কি সব যেন শুনছি, তোর ছোট চাচি নাকি ফিরে এসেছে। এখনো আসেননি, তবে এসে যাবেন বলে মনে হচ্ছে। তোদের কাণ্ড কারখানা তো কিছুই বুঝতে পারছি না। ওই নার্স মেয়ে এখন কোথায় থাকে? বাসাতেই থাকে। বাসাতেই থাকে? আর কেউ কিচ্ছু বলে না? বলার তো কিছু নেই, নিজের অধিকারে সে আছে। অধিকার? অধিকার আবার কি? আমি চুপ করে রইলাম। অধিকার ব্যাখ্যা করার যন্ত্রণায় আর যেতে ইচ্ছে করছে না। দীর্ঘ বক্তৃতায় লাভও কিছু নেই। খালার কানে হাই পাওয়ার্ড আয়না জাতীয় কিছু আছে। কথা যা বলা হয় ওই আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসে। হ্যালো টুকু। জি। কথা বলছিস না কেন? কথা বলার সুযোগ দিচ্ছেন না তাই বলছি না। তার মানে? মানে কিছুই নেই। আপনি কি কাইন্ডলি একটু রিমিকে দিবেন? খালা সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর ভারী করে বললেন, রিমিকে কেন? একটু দরকার ছিল। কি দরকার? আপনাকে বলা গেলে তো শুরুতেই বলতাম। আপনাকে বলা যাবে না। খালা খানিকক্ষণ কোনো কথা বললেন না। রিমির সঙ্গে আমার কি দরকার থাকতে পারে তাই নিয়ে সম্ভবত ভাবতে বসলেন। আমার মনে হলো তিনি রিমিকে ডেকে দেবেন কি দেবেন না এই ব্যাপারে চিন্তা করছেন, কিংবা দেবেন না সেই অজুহাত তৈরি করতে তার সময় লাগছে। আমি আবার বললাম, রিমিকে একটু ডেকে দেবেন খালা। ওকে তো ডাকা যাবে না। ডাকা যাবে না? না, ও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা ৭:৩০ ঘুমিয়ে পড়লো? ইয়ে, ওর ওর একটু মাথা ধরেছে। বাতি টাতি নিভিয়ে শুয়ে আছে। বলে দিয়েছে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। এখন ডাকতে গেলে খুব রাগ করবে। তাহলে থাক, ডাকার দরকার নেই। একটা জরুরি কথা ছিল। থাক, অন্য সময় বলবো। এই বলেই মনে মনে হাসলাম, কারণ খালার কৌতূহল এখন তুঙ্গে উঠেছে। রিমিকে না ডেকে পারবেন না, তাকে ডাকবেন এবং টেলিফোনের কথাবার্তা শোনার প্রাণপণ চেষ্টা করবেন। খালা বললেন, জরুরি কথাটা আমাকে বল, ও ঘুম থেকে উঠলে বলে দেব। আপনাকে বলা ঠিক হবে না, ভয় টয় পাবেন। ভয় পাবো কেন? ব্যাপারটা কি? আপনাকে বলা যাবে না খালা। আচ্ছা রাখি। একটু লাইনে থাক, আমি দেখি রিমিকে আনা যায় কিনা।
আমি টেলিফোন কানে দিয়ে বসে রইলাম। খালা রিমিকে ডাকতে গেলেন। রিমি টেলিফোনের রিসিভার হাতে নিয়ে শীতল গলায় বলল, কাল সকাল 10টায় নিউ মার্কেটে বইয়ের দোকানগুলোর আশেপাশে থাকবি। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে খট করে টেলিফোন নামিয়ে রাখলো। আমি বৃথাই খানিকক্ষণ হ্যালো হ্যালো করলাম। মনস্থির করে ফেললাম, আগামীকাল সকাল 10টায় নিউ মার্কেটের ধারে কাছেও আমি থাকবো না। আমাকে না দেখে সে অবাক হবে, দুঃখিত হবে, বিস্মিতও হবে। এই 3 ধরনের অনুভূতি একত্রে খানিকক্ষণ খেলা করবে। তারপর রাগে তার শরীর জ্বলে যাবে। জ্বলুক, ডাক দিলেই কি ছুটে যেতে হবে? রূপবতীদের একসময় না একসময় বুঝিয়ে দিতে হয়, তাদের ডাক নিশি ডাকের মতো না, তাদের ডাকও অগ্রাহ্য করা যায়। তাছাড়া ওর ডাকে ছুটে যাওয়া মানে সেধে অপমানিত হওয়া। একবার ঠিক দুপুর 2টোয় বোটানিক্যাল গার্ডেনে যেতে বলল। কাঁটায় কাঁটায় 2টোর সময় আমি 2 প্যাকেট চিপস আর 1 প্যাকেট কাজু বাদাম নিয়ে যেন উপস্থিত থাকি। বোটানিক্যাল গার্ডেন কি কাছে? মিরপুর ছাড়িয়েও আরো অনেকখানি। দুপুরে না খেয়ে 3টা বাস বদল করে ঘামতে ঘামতে পৌঁছলাম। 3:30 পর্যন্ত গেটে লাইট পোস্টের মতো দাঁড়িয়ে রইলাম। রিমির দেখা নেই। খিদে অস্থির হয়ে চিপস এবং কাজু বাদাম নিজেই খেয়ে ফেললাম। আর খুব ঠান্ডা মাথায় পরপর 3বার বললাম, রিমি নামে আমি কাউকে চিনি না, রিমি নামে আমি কাউকে চিনি না, রিমি নামে আমি কাউকে চিনি না। তবে নিউ মার্কেট হাতের কাছে, ইচ্ছে করলে একবার উকি দিয়ে আসা যায়। এই মুহূর্তে ইচ্ছে করছে না, কিন্তু আমি জানি ইচ্ছে করবে। 10টা বাজার কয়েক মিনিট আগে মনে হবে বিশ্ব সংসার রসাতলে যাক, আমি নিউ মার্কেটে যাব। আগামীকাল বাসায় থাকা আমার খুবই জরুরি, কারণ মিরাকেল ঘটে গেছে। ছোট চাচি সত্যি সত্যিই চলে আসছেন। দুই পক্ষের কথাবার্তায় ঠিক হয়েছে অতীত ভুলে নতুন করে সব শুরু করা হবে, পুরনো কথা তোলা হবে না। যা হবার হয়ে গেছে। নার্স মেয়েটাকে টাকা পয়সা বা অন্য কোনোভাবে ব্যবস্থা করা হবে। সবার ধারণা এই মেয়ে বেঁকে বসবে। এরকম কিছু হলে শক্ত হতে হবে, দরকার হলে ভয় দেখাতে হবে। ছোট চাচা তার ফাইনাল কথা বলে দিয়েছেন। তিনি আমার মাকে ছাদে ডেকে নিয়ে বলেছেন, আপনারা যা ভালো বোঝেন করেন, আমার কিছু বলার নেই। মা এই কথা শুনে বিজয়ীর ভঙ্গিতে নেমে এসেছেন। আজ রাতে সমিতাকে বড় চাচার ঘরে ডাকা হবে। সেখানে শুধু মুরব্বীরা থাকবেন। তারা তাকে বোঝাবেন, দরকার হলে ভয় দেখাবেন। এই আসরে ছোট চাচির বাবা জাজ সাহেবও থাকতে চেয়েছিলেন, তাকে নিষেধ করা হয়েছে। বড় চাচা বলেছেন, আমাদের সমস্যা আমরাই মেটাবো, আপনি মুরব্বী মানুষ, আপনার থাকার দরকার নেই। জাজ সাহেব বলেছেন, লিগ্যাল পয়েন্টগুলো মেয়েটিকে ভালোভাবে বুঝিয়ে দেবেন, তাকে পরিষ্কার করে বলবেন তার বিয়ে অসিদ্ধ, কোর্ট একসেপ্টই করবে না। আমরা কোর্টে প্রমাণ করে দেব যে ছেলেকে ট্র্যাপে ফেলে এই বিয়ে করা হয়েছে। বিয়ের মূল লক্ষ্য ছিল অর্থ আত্মসাৎ। আর এটা প্রমাণ করা গেলে তারই বিপদ, উল্টো জেল খাটতে হবে। আপনার বলবেন যে আমরা কোর্ট ফোর্টে ঝামেলা যাব না, শান্তিপূর্ণ সমাধানই আমাদের লক্ষ্য। বড় চাচা বললেন, সব পয়েন্ট বলা হবে, শুধু পয়েন্ট বললে হবে না, থ্রেট করতে হবে। এই জাতীয় মেয়েরা তেরিয়া কিসিমের হয়, এদের ঘাড়ের রগ থাকে একটা মোটা। কারেক্ট বলেছেন, একটা না, এদের ঘাড়ে সব কটা রগই থাকে মোটা। দেখা গেল সমিতা নামের মেয়েটির ঘাড়ের রগ মোটা নয়, সে তেরিয়া কিসিমেরও নয়। বড় চাচা ঘরের মাঝখানে চেয়ারে শান্ত ভঙ্গিতে বসে রইল। আমি তার মুখের ভাব দেখতে পারছিলাম না, কারণ আমি ঘরের বাইরে জানালার পর্দার ওপাশে দাঁড়িয়ে আছি। মেয়েটির পিছনটা দেখতে পাচ্ছি। বড় চাচা বললেন, আমি কি বলছি বুঝতে পারছো? পারছি। তোমার কি কিছু বলার আছে? না। বলার থাকলে বলতে পারো, আমরা তোমার কথাও শুনবো। আমরা ঝগড়া করতে বসিনি। আপনারা কি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন? অবশ্যই। আপনার ছোট ভাই অর্থাৎ ডাক্তার সাহেব তিনিও কি তাই চান? সে না চাইলে আমরা মিটিংয়ে বসলাম কেন? সেই বেশি চাইছে। বেশ, আমি চলে যাব। বড় চাচা অত্যন্ত রাশভারী গলায় বললেন, তোমার যদি বলার কিছু থাকে বলতে পারো, আমরা শুনবো।
আমার কিছুই বলার নেই। তুমি যদি মনে করো কোর্টের আশ্রয় নেবে তাহলে ভুল করবে। আপনাদের চিন্তার কিছুই নেই, আমি কোর্টে যাব না। অবশ্যই তুমি চাইলে কম্পেনসেশনের ব্যাপারটা নিয়েও আমরা চিন্তা করব। এটা আমরা পুরোপুরি রুল আউট করে দিচ্ছি তা না। যদিও লিগ্যালি ইউ আর নট বাউন্ড। সুমিতা সবাইকে অবাক করে দিয়ে উঠে দাঁড়ালো। শান্ত গলা বলল, আমি তাহলে যাই? এখনই যাবে? হুম। মেয়েটা থাকবে। কোথায় গিয়ে উঠবো কোনো ঠিক নেই। আগে একটা থাকার ব্যবস্থা করে তারপর ওকে নিয়ে যাব। এখনই যে যেতে হবে তা না। কাল ভোরে মেয়েটাকে নিয়ে একসঙ্গে যাও। আপনাদের ভয় করার কিছু নেই। মেয়েটাকে আমি আপনাদের ঘাড়ে ফেলে রেখে যাব না। নিয়েই যাব। ২-১ দিনের মধ্যেই নেব। আমি যাব আজ রাতেই। সবার বুক থেকে পাষাণ ভার নেমে গেল। এত বড় একটা ঝামেলা এত সহজে মিটে যাবে তা কেউ ভাবেনি। সমিতা আমার ঘরে ঢুকে খুব সহজ গলায় তার মেয়ের সঙ্গে কথা বলল। তাদের পুরো কথোপকথনটি মনে হলো যেন সমবয়সী দুজন মানুষ কথা বলছে। মামুনি, আমি আজ রাতে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমিও কি যাচ্ছি? না, তুমি আরো ২-১ দিন থাকবে। পারবে না? পারবো। আগের বাসাটা তো ছেড়ে দিয়েছি। কোথায় গিয়ে উঠবো তা তো জানি না। কাজেই এখন তোমাকে নিচ্ছি না। বুঝতে পারছো? পারছি। মা, ওরা কি তোমাকে তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ। আমার কেন জানি মনে হচ্ছিল ওরা তোমাকে তাড়িয়েই দিবে। তাহলে মামুনি, আমি এখন যাই? আচ্ছা, যাও। সুমিতা ঘর থেকে বের হওয়ার আগে থমকে দাঁড়িয়ে বলল, তুমি কি কিছু বলবে? লরেটা শান্ত গলায় বলল, এই কদিন কি আমি স্কুলে যাব? দরকার নেই। একা একা এত দূর যেতে পারবে না। টুকুকে বলল ও আমাকে ঠিক নিয়ে যাবে। সুমিতা বিস্মিত হয়ে বলল, নাম ধরে ডাকছো কেন? ও তো আমার বন্ধু, কাজে নাম ধরে ডাকছি। ও আমাকে নাম ধরে ডাকতে বলেছে। সুমিতা পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। পূর্ণ দৃষ্টিতে কেউ যখন তাকায় তখন তার চোখের ভেতর দিয়ে অনেকখানি তাকে দেখা যায়। আমি অবাক হয়ে দেখলাম, সুমিতা নামের এই মেয়েটি তো বড় ভালো। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আমি ওকে দেখে শুনে রাখবো। সুমিতা কিছু বলল না, ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। রাত ৯টায় একটা বেবি ট্যাক্সি ডেকে আনা হলো। সুমিতা একটা বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ আর একটা বেতের ঝুড়ি নিয়ে পেছনের সিটে উঠে বসলো। বিদায়ের সময় পুরুষদের কাউকে দেখা গেল না, তবে মেয়েরা সবাই এলো। মা বললেন, টুকু, তুই ওর সঙ্গে যা, রাত হয়েছে, পৌঁছে দিয়ে আয়। সুমিতা না সূচক কিছু বলতে যাচ্ছিল, শেষ পর্যন্ত বলল না। সম্ভবত তার কথা বলতে ইচ্ছে করছিল না। আমি ড্রাইভারের পাশে জায়গা করে বসে পড়লাম। গাড়ি উত্তর শাহজাহানপুর ছাড়িয়ে প্রায় বস্তির মতো কিছু ঘরবাড়ির সামনে থামলো। জায়গাটা ঢাকা শহরের ভেতর হলেও ইলেকট্রিসিটি নেই। কাছেই কোথাও মিউনিসিপ্যালিটির আবর্জনা ফেলে নিচু জায়গাটা ভরাট করা হচ্ছে। সেই আবর্জনার ভয়াবহ উৎকট গন্ধ, নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। আমরা গাড়ি থেকে নামলাম। অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে। আমি বললাম, সুটকেসটা আমাকে দিন। মেয়েটা বিনা বাক্য ব্যয়ে সুটকেসটা দিল। বেবি ট্যাক্সি দাঁড় করিয়ে দিয়ে আমরা রওনা হলাম। সারা পথ কথাবার্তা হলো না। একটা একতলা দালানের সামনে এসে সুমিতা বলল, এই বাড়ি। আমি সুটকেস নামিয়ে নিজের অজান্তে বলে ফেললাম, আমি দুঃখিত এবং লজ্জিত। সুমিতা অসম্ভব নরম গলায় বলল, কেন? আমি সে কেনর জবাব দিতে পারলাম না। সুটকেসটা নামিয়ে রেখে এলাম। বেবি ট্যাক্সির কাছে এসে ঘাড় ফিরিয়ে দেখি সুমিতা এখনো ঘরে ঢোকেনি। তার জিনিসপত্র নিয়ে অন্ধকারে একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঠিক করে রেখেছিলাম সকাল 10:30টায় নিউ মার্কেটে যাব না। রিমে রাগ হলে হোক,
বিরক্ত হলেও হোক, যেরকম ভেবে রেখেছিলাম সেরকম করা গেল না। আমি 10:30 বাজে 15 মিনিট আগে এসে উপস্থিত হলাম। 12টা পর্যন্ত হাঁটাহাঁটি করলাম বইয়ের দোকানগুলোর সামনে। রিমির দেখা নেই। 12:30টায় এক ডিসপেন্সারি থেকে টেলিফোন করলাম। রিমি বাসাতেই আছে। আমি আহত স্বরে বললাম, রিমি, তোর না আসার কথা? রিমি বলল, আমি যে আসবো এমন কথা তো বলিনি, তোকে আসতে বলেছি। কেন? এমনি। এমনি কেন? এমনি মানে এমনি। আচ্ছা শোন, তুই প্রেসক্রিপশনটা পেয়েছিস? হ্যাঁ। কিসের প্রেসক্রিপশন? ঘোড়া এবং গরুর অসুখ বিসুখ হলে এই প্রেসক্রিপশন পশু ডাক্তাররা দেয়। তোকে দিচ্ছি কারণ তোর কাজে লাগবে। ও আচ্ছা। রাগ করলি নাকি? না, তোর কথা শুনে কিন্তু মনে হচ্ছে রাগে কাঁপছিস। কিছুটা রাগ যে করিনি তা না, তবে রাগে কাঁপছি না। আচ্ছা, আমি কি তোর সঙ্গে একটু ঠাট্টাও করতে পারবো না? ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা। আজ দিনটা ঠাট্টার জন্য চমৎকার। কারণ তুই ভুলে বসে আছিস আজ তোর জন্মদিন। গত জন্মদিনে আমি তোকে বলেছিলাম আগামী জন্মদিনে তোকে ঘোল খাওয়াবো। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। এখনো রাগ আছে? না। তোর জন্য একটা উপহার কিনে গতকাল নওরোজ কিতাবিস্তানে রেখে এসেছি। ওখানে গিয়ে আমার নাম বললেই দেবে। এটাও নিশ্চয়ই ঠাট্টা? না, ঠাট্টা না। পরপর দুবার ঠাট্টা করা যায় না। লেবু একবারই কচলানো যায়। দুবার কচলালে তেতো হয়ে যায়। উপহার তোর পছন্দ হয়েছে কিনা জানাবি। সুন্দর করে গুছিয়ে চিঠি লিখে জানাবি। আর যদি অপছন্দ হয়? অপছন্দ হলে চিঠি ফিটি লিখতে হবে না, তবে অপছন্দ হবে না। যদিও তোর রুচি খুব খারাপ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? উপহারের জন্য নাকি জন্মদিন মনে রাখার জন্য? জন্মদিন মনে রাখার জন্য। তোর নিজে মনে ছিল না তাই না? হ্যাঁ, তাই। তুই যা, নওরোজ কিতাবিস্তানে চলে যা, গিয়ে আমার নাম বলবি, হ্যাঁ? আচ্ছা, যাচ্ছি। থ্যাঙ্কস এগেইন। বারবার থ্যাঙ্কস দিতে হবে না। এটা বিলেত আমেরিকা না। ফোন রাখলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমি সে দোকানে গেলাম। দোকানের মালিক অবাক হয়ে বললেন, কই, আমাদের কাছে তো কেউ কিছু দিয়ে যায়নি। আমাদেরকে দেখে কে বলবে 4 দিন আগে আমরা ভয়াবহ যন্ত্রণায় ছিলাম? কেউ বলবে না। বলার কথাও না। এখন সব স্বাভাবিক। বড় চাচা ব্যাগ বোঝাই করে বাজার করছেন। শীতের নতুন আনাজ উঠেছে। অবিশ্বাস্য দামে তিনি সেসব কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন এবং সবাইকে ধাঁধা ধরার মতো করে বলছেন, বলতো টমেটো এখন কত করে আনলাম? কি বলতে পারলে না? এক্সাক্ট ফিগার বলতে পারলে 10 টাকা দিব। মীরা সম্ভবত আবার কোনো ছেলের প্রেমে পড়েছে। একটি বিরহের গান দিনে রাতে 50 বার বাজাচ্ছে। গানটার ভাব হচ্ছে, তুমি আর আমি দুই পথের যাত্রী, এই জীবনে দুই পথ এক হবে না, ইত্যাদি। শুটকো মতো একটা ছেলেকে ঘাড় কুঁজো করে আমাদের বাড়ির সামনে রাস্তায় চলাফেরা করতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই ছোকরাই মীরার সাম্প্রতিক প্রেমিক। রূপবতী মেয়েরা প্রেমিক হিসেবে কুৎসিত ছেলেদের বেশি পছন্দ করে কেন, কে জানে। ছোট চাচা ফিরে এসেছেন। রোগী দেখা শুরু করেছেন। রোগী আসছে স্রোতের মতো। ছোট চাচিও ফিরে এসেছেন। তার ঘন ঘন অসুখ হওয়ার ঝামেলাটা এই শীতে একটু কম বলে মনে হচ্ছে। গতকাল আমার সঙ্গে হাসি মুখে অনেকক্ষণ আলাপ করলেন। আলাপের বিষয়বস্তু হচ্ছে তিনি শিগগিরই বাচ্চা নেবার কথা ভাবছেন। যদিও বাচ্চা নেওয়া মানে ফিগারের দফা রফা, তবুও নিবেন। ব্রেস্ট ফিডিং না করালেই হলো। আলাপের এক পর্যায়ে বলল, মেয়েদের বুকের শেপ নষ্ট হয়ে গেল তো সবই নষ্ট, তাই না টুকু? আমি উত্তর না দিয়ে ঢোক গিললাম। তিনি হাসি মুখে বললেন, তুমি দেখি লজ্জায় একেবারে বেগুনি হয়ে যাচ্ছ। লজ্জা পাবার মতো কি বললাম বলো? যা বলেছি সবই তো সত্যি, হার্ড ফ্যাক্ট। তোমাদের রবীন্দ্রনাথ বলেছেন, পত্রপুটে রয়েছে যেন ঢাকা অনাঘ্রাতা পূজার কুসুম দুটি।
রবীন্দ্রনাথের মতো মহামানবেরই যদি এই ভাব হয় তাহলে সাধারণ পুরুষদের অবস্থাটা কি হবে ভেবে দেখো। আলোচনা বেশি দূর এগোতে না দিয়ে আমি চলে এলাম। এ বাড়ির সবাই সুখে আছে, এটাই আমার সুখ। তবে কুসুমে কাঁটার মতো একটা কাঁটা এখনো আছে। সুমিতা তার মেয়েটিকে এখনো নিয়ে যায়নি। বাড়ির কেউ তা নিয়ে চিন্তিত না। মেয়েটি কান্নাকাটি করছে না, হইচই করছে না, এতেই সবাই খুশি। আমি তাকে রোজ স্কুলে দিয়ে আসছি, স্কুল থেকে নিয়ে আসছি। সে একবারও তার মায়ের কথা জিজ্ঞাসা করছে না। আমিও নিজ থেকে কিছু বলছি না। রাতে ঘুমোবার আগে দুজন বয়স্ক মানুষের মতো খানিকক্ষণ গল্পগুজব করি। আমার জন্মদিনে রিমি যে কাণ্ডটা করলো আমি তা বেশ সহজভাবে তাকে বললাম। জিজ্ঞেস করলাম, রিমির এই কাজটা কি করা ঠিক হয়েছে বলো? লরিটা আমাকে স্তম্ভিত করে দিয়ে বলল, উনি তোমাকে খুব পছন্দ করে তো, তাই তোমাকে কষ্ট দিচ্ছে। পছন্দের মানুষকে কষ্ট দিতে খুব ভালো লাগে। কে বলেছে তোমাকে? মা বলেছে। এই যে মা আমাকে কষ্ট দিচ্ছে, নিয়ে যাচ্ছে না, তার কারণ মাও আমাকে পছন্দ করে। তুমি ঘুমাও। আচ্ছা। মেয়েটি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আমার মনটা এতই খারাপ হলো যে ঘুম এলো না। ছাদে অনেকক্ষণ পায়চারি করলাম, বড় বড় নিঃশ্বাস নিলাম। প্রচুর পরিমাণে অক্সিজেন শরীরে নিলে নাকি ঘুম পায়, কিন্তু ঘুম পেল না। তৃষ্ণা পেয়ে গেল। আজ ঘরে পানির জগ রাখতে ভুলে গিয়েছি। নামতে হলো একতলায়। পরপর 3 গ্লাস পানি খাবার পরেও তৃষ্ণা মিটল না। তৃষ্ণা ব্যাপারটা বেশ অদ্ভুত। মাঝে মাঝে কিছুতেই তৃষ্ণা মেটে না। সেটা শুধু আমার ক্ষেত্রে সত্যি তা না, হয়তোবা সবার ক্ষেত্রেও সত্যি। এ ব্যাপারে হয়তো নিশ্চিত না, কাউকে জিজ্ঞেস করতে হবে। বসার ঘর থেকে নাক ডাকার অদ্ভুত শব্দ আসছে। সন্ন্যাসী ভোলাবাবু নাক ডাকাচ্ছে। কিছুদিন ধরে এই সন্ন্যাসী রোজ আসছে। বড় চাচার সঙ্গে গুজগুজ ফিসফিস করছে। রাতে বসার ঘরে কার্পেটে কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছে। দারোয়ান বা মালির ঘরে সে ঘুমোবে না, ঘুমবে বসার ঘরে। আমার মার ধারণা এই ব্যাটা এক রাতে আমাদেরকে খুন করে জিনিসপত্র নিয়ে পালাবে। মা তার এই আশঙ্কার কথা অনেককে বলেছেন, কেউ আমলে নেয়নি। বসার ঘরে উকি দেওয়ার আমার কোনো প্রয়োজনই ছিল না। সম্ভবত নাক ডাকার শব্দে আকৃষ্ট হয়েই উকি দিলাম। ঘর অন্ধকার। সন্ন্যাসী নাক ডাকাচ্ছে, অথচ আমি পা দেওয়া মাত্র সে ভারী গলায় বলল, ভাইজানের কাছে সিগারেট আছে? আমি হকচকে গেলাম। আছে ভাইজান সিগারেট? আপনি কি জেগেছিলেন নাকি? জি না, ঘুমাচ্ছিলাম। আমি ঘরে পা দেওয়া মাত্র ঘুম ভেঙে গেল। জি। এবং এই অন্ধকারও বুঝতে পারলেন আমি কে? জি। কিভাবে বুঝলেন? আপনি কি অন্ধকারে দেখতে পান? জি না। অন্ধকারে দেখবো কিভাবে? আমি তো আর বিড়াল না। তাহলে বুঝলেন কি করে এটা আমি? গন্ধ থেকে বুঝলাম। গন্ধ থেকে বুঝে গেলেন? জি। সব মানুষের শরীরে গন্ধ আছে। মানুষের সঙ্গে যেমন মানুষের মিল নাই, এক মানুষের গন্ধের সঙ্গে আরেক মানুষের গন্ধের কোনো মিল নাই। আপনি কি সবার গন্ধ আলাদা করে চেনেন? জি না। যাদের সঙ্গে কয়েকবার দেখা হয় তাদেরটা চিনি। সিগারেট আছে ভাইজান? সঙ্গে নেই, তবে ঘরে আছে। থাক, বাদ দেন। 3 তলায় যাবেন আবার নামবেন? দরকার নাই। দরকার না হলে তো ভালোই। যাবার আগে একটা কথা জিজ্ঞাসা করি, তৃষ্ণা প্রসঙ্গে। আপনার কি কখনো এমন হয়েছে যে খুব পানি তৃষ্ণা হয়েছে, পানি খেয়েই যাচ্ছেন, কিন্তু তৃষ্ণা মিটছে না? না, শরীরের তৃষ্ণা তো সহজেই মেটার কথা। মনের তৃষ্ণা নিয়েই সমস্যা। ওই তৃষ্ণাটা কখনো মেটে না। এইসব কথাবার্তা কি আপনি ভেবেচিন্তে বলেন, নাকি যা মনে আসে বলে ফেলেন? যা মনে আসে বলি। টুকু সাহেব। জি। আপনাদের সমস্যা তো মিটে গেল। তাই তো দেখছি। ট্রাকে করে কুদ্দুসের ডেড বডি নিয়ে যাবার সময় আপনাকে বলেছিলাম না,
তার মৃত্যুর পর সব সমস্যার সমাধান হয়ে যাবে? তা তো বলেছিলেন। ছোট্ট একটা সমস্যা অবশ্যই থেকেই গেল। কোন সমস্যার কথা বলছেন? বাচ্চা মেয়েটার কথা বলছি। লরেটা বোধহয় নাম। ওর কি সমস্যা? আমার তো মনে হয় ওর মা তারে আর নিতে আসবে না। আপনি কি ভবিষ্যদ্বাণী করছেন? যে না, অনুমানে বলছি। 5 দিন হয়ে গেল, এখনো আসছে না। ভয়ঙ্কর কিছু না হলে একজন মা কখনো এইরকম কাজ করবে না। আচ্ছা, এখন যান, ঘুমান গিয়া। আমি বুঝলাম সন্ন্যাসী পাশ ফিরল এবং সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু হলো। সত্যি সত্যি কি সে ঘুমিয়ে পড়েছে, নাকি আমাকে অভিভূত করবার জন্যই ভান করছে? সাধু সন্ন্যাসীদের প্রচুর ভান করতে হয়। তাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্যের একটা হলো ইমেজ রক্ষা করা। ব্যাটা সম্ভবত সারাক্ষণ জেগেই ছিল। নাক ডাকাটা তার কোন একটা কৌশল। কৌশল হলেও বেশ মজার কৌশল। গন্ধের ব্যাপারটাও চমৎকার। তবে হকচকিয়ে যাবার মতো কিছু নয়। কুকুরের মতো ঘ্রাণ শক্তি কিছু মানুষের মধ্যে অবশ্যই থাকতে পারে। পশুদের স্বভাব চরিত্রের অনেক কিছুই তো মানুষের মধ্যে দেখা যায়। আমি দোতলায় উঠে এলাম। তবে সন্ন্যাসীকে মন থেকে পুরোপুরি তাড়াতে পারলাম না। একটা সিগারেট নিয়ে আবার কি ফিরে আসবো? খানিকক্ষণ গল্প করব? মন্দ কি? নিজের ঘরে ঢুকে আর নামতে ইচ্ছে করলো না। ঘুম পেতে লাগলো। প্রচন্ড ঘুম পাওয়ার লক্ষণটা ভালো না। এই জাতীয় ঘুম বিছানায় যাবার আগ পর্যন্ত থাকে। বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গেই চলে যায়। আমার বেলাতেও তাই হলো। বালিশে মাথা রাখা মাত্র ঘুম চলে গেল। ঘরে শুয়ে অনেক রকম পরিকল্পনা করলাম। তার একটি হলো বাচ্চা মেয়েটির মাকে খুঁজে বের করা। আশ্চর্যের ব্যাপার, ভদ্র মহিলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাত 11টার দিকে যে বাড়ির সামনে নামিয়ে রেখে এসেছিলাম সে বাড়িতে সমিতা ছিল মাত্র 1 রাত। ভোরবেলাতেই সুটকেস নিয়ে চলে যায়। কোথায় যায় তাও এ বাড়ির কেউ জানে না। জানার আগ্রহও নেই। যেখানে ইচ্ছে যাক, সবারই এরকম একটা মনোভাব। আমি সারাদিনই এক জায়গা থেকে অন্য জায়গায় খুঁজতে লাগলাম। আত্মীয়ের বাড়ি থেকে অন্য আত্মীয়ের বাড়িতে। কেউই কিছু জানে না। গ্রামের বাড়িতে খোঁজ করব সেই উপায়ও নেই। কারণ ভদ্র মহিলা গ্রামের বাড়ি নেই। কলকাতার মেয়ে, 1960 সনে ঢাকায় এসেছে। রাত 11টা খোঁজার পর্ব বন্ধ করলাম। জায়গাটা খারাপ। যে কোনো মুহূর্তে ঘড়ি, মানিব্যাগ, শার্ট, সোয়েটার খুলে নেবে। কপাল মন্দ হলে পেটে খুর ঢুকিয়ে দু একটা পোঁচ দিবে। আগে এসব ক্ষেত্রে চিৎকার চেঁচামেচি করলে লোকজন ছুটে আসতো। এখন দৌড়ে উল্টো দিকে পালিয়ে যায়। বিটের পুলিশ হঠাৎ করে বধির হয়ে যায়। তাদের চলৎ শক্তিও থাকে না। তারা উদাস দৃষ্টিতে পুরো ব্যাপারটা দেখে। আমি ঠিক করলাম রিমিদের বাসায় চলে যাব। রিমিদের বাসা কাছেই। সে গাড়ি করে নিশ্চয় আমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করবে। রিমিদের বসার ঘরে আলো জ্বলছে। ঢুকে দেখি খালা সেজেগুজে বসে আছেন। তার সামনে কালো জ্যাকেট পরা এক ভদ্রলোক। দুজনের সামনে কফির কাপ। খালা ভ্রু কুঁচকে বললেন, তুই কি মনে করে? যাচ্ছিলাম এদিক দিয়ে, ভাবলাম কোনো খবর আছে, না এমনি এসেছিস? খবর নেই, এমনি। খালা বিরক্ত গলা বললেন, দুপুর রাতে মানুষের বাসায় আসা মানে কি? তোদের কি কাণ্ডজ্ঞান কখনো হবে না? আমি অপমান হজম করে হাসি মুখে বললাম, রিমি বাসায় আছে? বাসায় থাকবে না তো যাবে কোথায়? ও ঘুমোচ্ছে। তুই বস এখানে, নাকি চলে যাবি? বসি খানিকক্ষণ। আমি বসা মাত্র ভদ্রলোক গল্প শুরু করলেন। ভদ্রলোক মনে হয় হিমালয় বিশারদ। হিমালয় ভ্রমণের কাহিনী খুব বিতং করে বলছেন। বুঝলে, হরিদ্বার হচ্ছে হিমালয়ের সিংহ দরজা। কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার দুটো ট্রেন আছে। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, রাত 9টা 10 মিনিটে ছাড়ে। আর অন্যটা হচ্ছে জনতা এক্সপ্রেস। হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। খালা বললেন, 1500 কিলোমিটার সমান কত মাইল? আরে, 1.6 কিলোমিটার হচ্ছে 1 মাইল। কাজেই অ্যাবাউট।
ভদ্রলোককে হিসেব শেষ করতে না দিয়ে খালা কিশোরীদের গলায় বললেন, আপনি এত কিছু জানেন? ভদ্রলোকের উত্তরে হাসিমুখে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে দরজার পর্দা সরিয়ে রিমি ঢুকে বরফের মতো গলায় বলল, টুকু, তুই ভেতরে চলে আয়। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম। রিমি আমাকে তার ঘরে নিয়ে এলো। চাপা গলায় বলল, ওই লোক কখন থেকে বকবক করছে জানিস? সন্ধ্যা থেকে? না, দুপুর থেকে। দুপুরে আমাদের সঙ্গে লাঞ্চ করেছে, তারপর থেকে বকবকানি চলেই যাচ্ছে। যেতে চাচ্ছে না? যাচ্ছে হয়তো, মা যেতে দিচ্ছে না। আমার অসহ্য লাগছে জানিস। তুই এসেছিস ভালো হয়েছে। আমি এখন মাকে একটা ভয় দেখাবো, তোকে ভেতরে রেখে দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দেব। তাতে লাভ কি? তাতে তোর কোনো লাভ নেই, মা ভয় ছটফট করবে, এটাই লাভ। বলতে বলতে রিমি দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিল। আমার গা ছমছম করতে লাগলো। রিমি বলল, খবরদার গায়ে হাত দেবার চেষ্টা করবি না, গায়ে হাত দিলে মেরে তক্তা বানিয়ে দেব। আমি ফিস ফিস করে বললাম, তুই এত পাগল হলি কিভাবে? রিমি বিরক্ত স্বরে বলল, পাগলের তুই কি দেখলি? আমি যা করেছি খুব ভেবেচিন্তে করেছি। মাকে আমি আজ একটা শিক্ষা দেব। খালা উঠে এসেছেন, বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে আতঙ্কিত স্বরে রাখছেন, রিমি, হ্যাঁ রিমি। রিমি বলল, কি চাও মা? দরজা বন্ধ কেন? আমরা গল্প করছি এই জন্য দরজা বন্ধ। গোপন গল্প তো, আমরা চাই না সবাই শুনুক। খালা ভাঙা গলায় বললেন, দরজা খোল মা। বিরক্ত করো না মা, এখন যাও। ওই ভদ্রলোক উঠে এসে বললেন, কি হয়েছে? খালা বললেন, কিছু হয়নি, রিমি না খেয়ে শুয়ে পড়েছে, তাই ডাকছি। আপনি বসার ঘরে গিয়ে বসুন। ওই ছেলেটা গেল কোথায়? আমি না হয় ছেলেটার সঙ্গে গল্প করতাম। খালা বললেন, ও চলে গেছে, পেছনে দরজা দিয়ে চলে গেছে। বিচিত্র স্বভাব এই ছেলের, কাউকে কিছু না বলে চলে যায়। খালার কথা শেষ হবার আগেই রিমি উঁচু গলায় বলল, টুকু তো কোথাও যায়নি, এখানেই আছে, আমরা গল্প করছি। হুড়মুড় শব্দ শুনলাম। খুব সম্ভবত খালা জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। আমি দরজা খোলার জন্য দাঁড়িয়েছি। রিমি তীক্ষ্ণ গলায় বলল, চুপ করে থাক, নড়বি না। আমি অন্ধকারে অদ্ভুত মেয়েটার সঙ্গে বসে রইলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 12টার মতো বাজলো। বিরাট নাটক করে বের হলাম। খালার কান্না, দরজার ধাক্কাধাক্কি, উচিত ব্যাপার। ঘর থেকে বের হবা মাত্র খালা বললেন, আর কোনোদিন যদি তোকে এই বাড়ির ত্রিসীমান্তে দেখি, তাহলে জুতা দিয়ে পিটিয়ে লাশ বানাবো, হারামজাদা কোথাকার। রিমি বলল, মা, একে আমার সামনে ধমকাধমকি করবে না, আমরা বিয়ে করে ফেলেছি। কি 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 বললি? মুসলমানদের বিয়ে তো সিম্পল। আমি 3বার বলেছি তুমি কি আমাকে বিয়ে করবে, সে বলেছে কবুল, অর্থাৎ কবুল। নাও উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। খালা মাথা ঘুরে পড়ে গেলেন। আমি পালিয়ে এলাম। রাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম। এই দুঃস্বপ্নটা আগেও কয়েকবার দেখেছি, আজ আবার দেখলাম। স্বপ্নে একটা পাগল আমাকে তাড়া করছে। পাগলের হাতে চকচকে একটা খুর। সে মৃদু স্বরে বলছে, ভয়ের কিছু নাই, ব্যথা দিমো না, খুর খুব ধার। সে পেছনে পেছনে ছুটছে, তার মুখ দেখতে পাওয়ার কথা না, কিন্তু স্বপ্নে সবই সম্ভব। আমি পাগলটার মুখ দেখতে পাচ্ছি, খুব চেনা মুখ, অথচ চিনতে পারছি না। পাগলটার মুখে শিশুসুলভ সারল্য, চোখ দুটো মায়া মায়া, গলার স্বরও অতি মধুর। সে খানিকক্ষণ পরপরই বলছেন, ভয়ের কিছু নাই, খুর খুব ধার, পোজ করে বসামো, টেরও পাইবেন না। জেগে উঠে দেখি ঘামে সারা শরীর ভেজা, হৃৎপিণ্ড ধক ধক করছে, যেন সত্যি সত্যি এতক্ষণ ছুটছিলাম। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে।
আমার ঘরে পানি থাকে না, একতলায় যেতে হবে পানির খোঁজে। অথচ যেতে ইচ্ছে করছে না, বেশ ভয় ভয় করছে। মনে হচ্ছে দরজা খুললে পাগলটা দেখা পাবো। স্বপ্নের ঘোর কাটার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঘোর পুরোপুরি কাটলো না। এরকম একটা স্বপ্ন বারবার দেখার মানে কি ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ছোট চাচা, আমার চিলেকোঠার ঘর। দরজা খুললেই পুরো ছাদটা চোখে পড়ে। ছোট চাচা সিগারেট হাতে ছাদে পায়চারি করছে। আমাকে দেখে বললেন, দুঃস্বপ্ন দেখছিস নাকি? আমি বিস্মিত হয়ে বললাম, হ্যাঁ। বুঝলেন কি করে? গো গো শব্দ করছিলে। খুব খারাপ স্বপ্ন। একটা পাগল খুর হাতে আমাকে তাড়া করছিল। পাগলাটাকে চিনি আবার চিনি না। ছোট চাচা নির্বিকার ভঙ্গিতে বললেন, রাতে কি খেয়েছিলে? গুরুপাক কিছু খেয়েছিস? বদহজম হয়েছে। আমাদের দেশের অধিকাংশ দুঃস্বপ্নের কারণ হচ্ছে বদহজম। তাই নাকি? আমি তো শুনেছি সাবকনশিয়াস মাইন্ড। আরে দূর দূর, স্বপ্নের মূল কারণ হলো স্টমাক। পেট রোগা মানুষ সবসময় দুঃস্বপ্ন দেখে। বাজে কটা ছোট চাচা? ঘড়ি নেই। 2টা থেকে 2:30 হবে। আমি একটা সময় ছাদে এসেছি। ইনসমনিয়া? হুম। আচ্ছা টুকু, ওই মেয়েটার ব্যাপারে কিছু ভাবছিস? লড়াইটার কথা বলছি। না, ভাবা দরকার তো। আমার মনে হয় সুমিতের কোনো আত্মীয় বাড়িতে রেখে আসা দরকার তাকে। আচ্ছা। আচ্ছা নয়, কাজটা জরুরি। জরুরি হলে তো করতেই হবে। বাচ্চাটা তোর ছোট চাচির মনে চাপ ফেলেছে। ও এখন বেবি এক্সপেক্ট করছে। এই সময় মনে চাপ পড়লে বেবি গ্রোথ ভালো হয় না। বুঝতে পারছিস কি বলছি? পারছি। হুট করে একটা বাজে ঝামেলা জড়িয়ে। এখন তো ঝামেলা শেষ, আনন্দ শুরু। ঠাট্টা করছিস নাকি? না, ঠাট্টা করছি না। ঠাট্টা করবো কেন? ছাদে বেশিক্ষণ একা থাকা ঠিক না। ভূতের উপদ্রব। ভূতের উপদ্রব মানে? কমলা প্রায় ভূত দেখে। আচ্ছা, তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস নাকি, রাস্কেল? আমি সহজমুখে নিচে নেমে এলাম। আজ জাজ সাহেব 2টো গোলাপের জায়গায় 1 তোড়া গোলাপ পাঠিয়েছেন। পাঠিয়েছেন বলাটা বোধহয় ঠিক হলো না। শুটকা লোকটা সাইকেলে করে গোলাপ নিয়ে এসেছে। তার সঙ্গে তিনিও একই সঙ্গে রিকশা করে উপস্থিত হয়েছেন। গোলাপগুলো তিনি নিজেও আনতে পারতেন, তা আনেননি। বসার ঘরে ঢোকার মুখে আমার সঙ্গে দেখা। তিনি উজ্জ্বল চোখে বললেন, 11টা গোলাপ এনেছে, 11টা ভ্যারাইটির। আমি শুকনো গলায় বললাম, ও, তুমি বোধহয় গোলাপ পছন্দ করো না, তাই না? জি না, কোনো কাজে আসে না, তাই পছন্দ করি না। কাজে আসে না বলতে কি মিন করছো? কুমড়ো ফুলের কথাই ধরুন। দেখতে সুন্দর, একে বড়া বানিয়েও খাওয়া যায়। গোলাপের নিশ্চয় বড়া হয় না, নাকি হয়? তুমি কি ঠাট্টা করছো? জি না, ঠাট্টা করবো কেন? আপনি বসুন, আমি ভেতরে খবর দিচ্ছি। আমি বসার ঘরে ভদ্রলোকে বসিয়ে ভেতরে চলে এলাম। কাউকে কিছু বললাম না। ব্যাটা থাকুক খানিকক্ষণ একা বসে। একসময় বিরক্ত হয়ে নিজে উঠে চলে যাবে। জাজ সাহেবকে বসিয়ে রেখে আমি বেশ সময় নিয়ে চা খেলাম। মীরার সঙ্গে ঝগড়া করলাম। মীরার এখন ঝগড়া রোগ হয়েছে। সবার সঙ্গে ঝগড়া করে। প্রেমে পড়লে কি মেয়েরা ঝগড়াটে স্বভাবের হয়? মীরার এবারে প্রেম বেশ জটিল বলেই মনে হচ্ছে। ওই ছোকরা বাড়ির সামনের রাস্তা দিয়ে আস্তানা গেড়েছে বলে মনে হচ্ছে। সিগারেট হাতে সব সময় আছে। আমি খানিকটা খোঁজ খবর নিয়েছি। জানলাম সে রেডিও মেকানিক। এই নিয়ে কথা বলতে গিয়ে আপত্তি। আমি শুধু বলেছিলাম, তোর ওই খাতিরের মানুষটা দেখি রেডিও মেকানিক। মীরা চোখ শুরু করে বলল, তাতে অসুবিধা কি? বখাটে ছেলেরা যারা কাজ টাজ কিছু জোটাতে পারে না তারা শেষ বয়সে রেডিও মেকানিক হয়। একটা স্ক্রু ড্রাইভার নিয়ে বসে থাকে।
স্ক্রু ড্রাইভার নিয়ে বসে থাকলে তোর অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা তোর। যখন তখন তোর মাথায় স্ক্রু টাইপ দিয়ে দিবে। দিক। আমার মনে হয় এখনই অনেকখানি টাইট দিয়ে দিয়েছে। আরো বেশি টাইট দিলে প্যাঁচ কেটে যাবে সম্ভাবনা। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। দয়া করে নিজেকে নিয়ে ভাবো। আচ্ছা, পালিয়ে যাবার পরিকল্পনা করলে টাকা পয়সা নিয়ে পালাবি। তোর মেকানিক ব্যাটার হাতে একটা পয়সাও নেই বলে আমার ধারণা। ওই দিন দেখলাম বাকিতে সিগারেট কেনার চেষ্টা করছে, দোকানদার দিচ্ছে না। প্লিজ, তুমি দয়া করে আমার সামনে থেকে যাও। আমি বসার ঘরে চলে এসে অবাক হওয়া গলায় জাজ সাহেবকে বললাম, আরে আপনি কখন এসেছেন? ভদ্রলোক রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার সামনেই তো ঢুকলাম। সরি, লক্ষ্য করিনি। লক্ষ্য করিনি মানে? বাসায় অনেক রকম ঝামেলা, মানে মাথায় হয়ে আছে। জাজ সাহেবের রাগ সঙ্গে সঙ্গে কমে গেল। রাগের জায়গায় চলে এলো কৌতূহল। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, ওই নার্স মেয়ে কোনো সমস্যা করছে নাকি? কেস করে দেয়নি তো? জি না, অন্য সমস্যা। জাজ সাহেবের মুখ থেকে দুশ্চিন্তার কালো ছায়া সরে গেল। তিনি হৃষ্ট গলা বললেন, আর যদি কেস করেও মজা বুঝিয়ে দিব। 12 হাত কাপড়ের 15 হাত বিচি দেখিয়ে দিব। কেস ফেস করবে না। ভদ্রমহিলার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কেস করবে কি? খুবই চিন্তার মধ্যে আছি। চিন্তার কি আছে? ট্রেস না পাওয়া গেল তো ভালো কথা। ওনার মেয়েটা এখানে আছে, এই এক সমস্যা। মেয়েটাকে এখনো নিয়ে যায়নি? বলো কি? নিশ্চয়ই কোনো বদমতলব আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, মেয়েটিকে ওর কোনো আত্মীয় বাড়িতে ফেলে দিয়ে আসো। দেরি করবে না। দেরি করলে আরো পস্তাতে হবে। দেখি। না, দেখা দেখি না। যা করার এক্ষুনি করো। আমি এখন উঠি। দেখি, বিকেলে খোঁজ নিব। জি আচ্ছা। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে টুকু। চিন্তার কিছু নেই। আল্লাহর উপর ভরসা রাখুন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। এইসব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে লাভ হয় না, বুঝলে? ভরসা রাখতে হয় বুদ্ধি এবং বিবেচনার উপর। তাও ঠিক। আপনি চলে যান। দেখি কি করা যায়। জাজ সাহেব চলে গেলেন। হঠাৎ লক্ষ্য করলাম রাগে আমার শরীর কাঁপছে। আজ সকাল থেকেই কেন যেন রাগ লাগছে। কোনোই কারণ নাই, তবু রাগ লাগছে। বাসার পরিস্থিতি ভালো, আনন্দময়। গত পরশু ছোট চাচা সবাইকে মহিলা সমিতিতে নাটক দেখিয়ে আনলেন। নাটক দেখে ফেরার পথে ঘোষণা করেছেন আরেকটা গাড়ি কিনবেন। একটা গাড়িতে অসুবিধা হচ্ছে, দুটো হলেও ভালো। একটা গাড়ি থাকবে ফ্যামিলির প্রয়োজনে, অন্যটি নিজের। বড় চাচার মনও খুব উৎফুল্ল। তিনি আরেকজন সাধুর খোঁজ পেয়েছেন, যিনি দিন-রাত 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় গাছে বসে থাকেন। গেছো ব্যাঙের মতো গেছো সাধু। এই সাধু নাকি গত 5 বছর ধরে মৌনব্রত পালন করছেন। দিন সাতেক হলো মৌনব্রতের কাল শেষ হয়েছে। এখন তার সঙ্গে দু একটা কথা বলছেন। সেসব কথার বেশিরভাগই বোঝা যায় না। আমি সহজ ভঙ্গিতে বলেছিলাম, গাছে থাকতে থাকতে বাদর হয়ে যায়নি তো? বাদরের ভাষায় কথা বলছে বলেই হয়তো সাধারণ পাবলিক বুঝতে পারছে না। আমার কথা সবাই হাসলো, এমনকি বড় চাচাও হাসলেন। শুধু বড় চাচি হাসলেন না, তার মনটা এখন খুব অস্থির। অস্থিরতার কারণ হচ্ছে তিনি আমেরিকা চলে যাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা কেউ কোনো উৎসাহ দেখাচ্ছি না, কারণ বড় চাচার শরীর ভালো না। এদিকে চাচির কোনো লক্ষ্য নেই। তার কথাবার্তায় বারবার আমেরিকা প্রসঙ্গ চলে আসছে। মেয়েদের কথা টেনে নিয়ে এসে বলছেন, না জানি ওরা কি কষ্ট করছে, একা হাতে সব করতে হয়। বাচ্চা দুটো হচ্ছে মহা দুষ্টু। ছোটটা একবার ওভেনের দরজা খুলে চুপচাপ ভেতরে বসেছিল। কেউ সুইচ টিপে দিলে কি অবস্থা হতো ভেবে দেখ। ওদেরকে একা সামলানো কি সহজ কথা? ভাবতেই আমার গলা শুকিয়ে যায়। আমরা বুঝতে পারি এসব হচ্ছে বড় চেঁচিয়ে প্রস্তাবনা। তিনি চাচ্ছেন আমরা বলি, আপনি চলে যান। আমরা ভুলেও তা বলছি না।
বড় চাচার শরীর খানিকটা খারাপ হলে হয়তো বলতাম, কিন্তু তার শরীর অনেকখানি খারাপ। গাছে চড়া সাধুর সঙ্গে দেখা হবার পর থেকে সারাক্ষণ ঝিম মেরে আছেন। সারাক্ষণ বসে থাকেন, শুতে পারেন না। বিছানায় গেলে নাকি পেটে গ্যাস হয়। এ অবস্থায় তাকে ফেলে চলে যাবার কথা তিনি ভাবেন কি করে? এর মধ্যে মেজো মেয়ের চিঠি পেয়ে চাচি আরো অস্থির হলেন। ওদের নাকি খুব সমস্যা হচ্ছে। ছোট বাচ্চাটি সিঁড়ি থেকে পড়ে পা মচকে ফেলেছে। বড় চাচি সবাইকে কয়েকবার করে বলে ফেললেন, আর একটু হলে হাত পা ভাঙতো জানিস, মাথায় চোটও পেত। কে জানে, হয়তো পেয়েছে, কিন্তু আমাকে জানাচ্ছে না। আসবার আগে এত করে বলে এলাম যে সিঁড়িগুলোতে বেড়া লাগিয়ে দিতে। নিশ্চয় লাগায়নি। আমেরিকাতে সিঁড়ি লাগানোর জন্য প্রোটেক্টিভ ব্যবস্থা আছে, $20-30 পাওয়া যায়। বাচ্চারা তখন আর সিঁড়ি ডিঙাতে পারে না। ওই ব্যবস্থা নিশ্চয় করেনি। আর করবেই বা কিভাবে? সে একা মানুষ, কদিক থেকে সামলাবে? আমার মা বড় চাচিকে বোঝানোর চেষ্টা করলেন যাতে মাসখানেক অন্তত থাকেন। একজন অসুস্থ মানুষকে এই অবস্থায় ফেলে চলে যাওয়া যে অন্যায়, এটা বুঝিয়ে দিতে চেষ্টা করলেন। বড় চাচি বললেন, আমি কি বুঝি না? তুমি কি ভাবো? চলে যাবার কথা ভাবতে আমার ভালো লাগছে, কিন্তু উপায় কি? উপায় আছে, ওরা ওদের ব্যবস্থা করবে। কি করে করবে? দেশে একজন বিপদে পড়লে 10 জন এগিয়ে আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ওখানে এসব কোথায়? জুন মাসের শেষের দিকে এক বৃহস্পতিবারে বড় চাচির টিকিট কনফার্ম করা হলো। সেই দিনেই রাত 10টায় আমি তাকে এয়ারপোর্টে নিয়ে যাবার দায়িত্ব পেলাম। বাসার সামনে একটা বেবি ট্যাক্সি নিয়ে আসা হলো। বড় চাচি বেবি ট্যাক্সি দেখে শুকনো গলায় বললেন, বেবি ট্যাক্সি কেন? গাড়ি কোথায়? গাড়ি কোথায় আমরা কেউ জানি না। ছোট চাচা গাড়ি নিয়ে সে সকালে বের হয়েছেন, এখনো ফেরেননি। যদিও তিনি ভালো করে জানেন আজ বড় চাচি চলে যাবার দিন। বড় চাচি বললেন, এয়ারপোর্টে কে কে যাচ্ছে? একটা বেবি ট্যাক্সিতে হবে? আমি বললাম, হবে, আমি ছাড়া কেউ যাবে না। তিনি স্তম্ভিত হয়ে গেলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, যাচ্ছে না কেন? যাবার দরকার কি? এত রাতে খামাখা কষ্ট। গাড়ি থাকলেও তো একটা কথা ছিল। দেরি করে লাভ নেই, উঠে পড়ুন। যথারীতি অত্যন্ত করুণ একটা বিদায় দৃশ্যের অভিনয় হলো। তিনি বাড়ির প্রতিটি সদস্যকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। জড়ানো গলা বললেন, ওদের কাছে 2-3 সপ্তাহ থেকে চলে আসবো। আর যাবো না, ভালো লাগে না। বাকি জীবনটা দেশে কাটাবো। ওনারও শরীর খারাপ হয়েছে, সেবা যত্ন দরকার। বড় চাচির এই ধরনের কথার কোনো গুরুত্বই নেই। প্রতিবারই যাবার সময় এসব বলেন। এয়ারপোর্টে আমাকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসালেন। এমন এক দৃশ্যের অবতারণা হলো যে চারিদিকে লোক জমে গেল। ও টুকুরে, যত ঝামেলা শুধু তোর ওপর দিয়ে যায়। তোর জন্য আমার বড় কষ্ট হয় রে টুকু। দেখি তোর জন্য কিছু করা যায় কিনা। জামাইকে বললে সে একটা ব্যবস্থা করবে। অনেক কংগ্রেসম্যানকে সে চেনে। ওদের কাছে ইমিগ্রেশনের কথা বললেই করে দিবে। তুই একটা বায়োডাটা পাঠিয়ে দিস, হ্যাঁ? বাসায় ফিরতে রাত 2টো বাজলো। এসে শুনলাম বড় চাচার অবস্থা খুবই খারাপ। লক্ষণ দেখে মনে হয় মাইল্ড স্ট্রোক জাতীয় কিছু হয়েছে। নিঃশ্বাস নিতে পারছেন না। খুব ঘাম হচ্ছে, পানি পিপাসাও হচ্ছে। সাথে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। হাসপাতালে নেবার কথা উঠতে আতঙ্কে অস্থির হচ্ছেন। অস্পষ্ট গলায় বললেন, না, না, না। পাড়ার ডাক্তার বললেন, হাসপাতালের কথায় ইমোশনালি আপসেট হয়ে যাচ্ছেন। এতে আরো খারাপ হবে। আপনারা আমার উপর ভরসা রাখুন। আমি একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আপনারা একজন হাই স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমার বাবা খুবই ভীতু ধরনের মানুষ। তিনি থরথর করে কাঁপছেন। প্রায় অস্পষ্ট গলায় বললেন, বাঁচবে তো ডাক্তার সাহেব? হ্যাঁ, বাঁচবেন। আমার তো মনে হয় ভালো ঘুম হলে দেখা যাবে শরীর ঝরঝরে হয়ে উঠেছে। হার্টের কোনো অসুখ বলে আমার মনে হচ্ছে না। যদিও সিমটমস সব এক। আমার মনে হচ্ছে অসুখটা মানসিক। ভালো মতন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।
অভিজ্ঞ ডাক্তাররাও মাঝে মাঝে খুব অনভিজ্ঞের মতো করেন। বড় চাচার ওটা ছিল বড় ধরনের একটা চাক। তাকে সময় মতো হাসপাতালে না নেওয়ার কারণে হয়তো শরীরের ডান দিকটা অচল হয়ে গেল। প্যারালাইসিস। ডাক্তাররা খুব সান্ত্বনা দিলেন, ওটা কিছুই না, কমপ্লিট বেড রেস্ট। তারপর কিছু লাইট এক্সারসাইজ, এর বেশি কিছু লাগবে না, নাথিং। সপ্তাহখানেকের বেশি রেস্ট নেওয়া হলো, লাইট এক্সারসাইজ করানো হলো, লাভ কিছু হলো না। অবশেষে অঙ্গে কোনো সাড়া ফিরে এলো না। শুধু সন্ন্যাসী ভোলাবাবু ঘোষণা করলেন, কর্দম স্নান দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। ৯টা চলমান জলধারায় নির্মিত ঘাটের কাদার সঙ্গে ৯ জলাবদ্ধ জলাধারের ঘাটের কাদা মিশিয়ে তার সঙ্গে যুক্ত করতে হবে কলা গাছের ভেতরের শাঁস, অশোক গাছের পাতার রস এবং অর্জুন ছালের সিদ্ধ পানীয় মেশাতে হবে। ওই জিনিস রোগীর গায়ে সারা গায়ে মেখে রোগীকে সারা দিন শুইয়ে রাখতে হবে রোদে। আমি বিস্মিত হয়ে বললাম, এতেই কাজ হবে? অবশ্যই হবে, দ্রব্যগুণ আছে, ওতেই হবে। কোনো মন্ত্রফন্ত্র নেই? আছে, মন্ত্রও আছে। আপনারা মুসলমান মানুষ, আপনারা তো আর মন্ত্র করবেন না, আপনাদের জন্য শুধু দ্রব্যগুণ। ঠিক আছে, আপনি আপনার কর্দম স্নানের ব্যবস্থা করুন, হলে তো ভালোই। টাকা পয়সা কেমন খরচ হবে? টাকা পয়সা খরচের জায়গা কোথায়? আমাকে গাঁজা কেনার জন্য কিছু দিলেই হবে, আর কিছু লাগবে না। ও, আর একটা মাটির গামলা। ভোলাবাবু কর্দম স্নানের ব্যবস্থা করতে লাগলেন। আমরা সবাই মোটামুটি খানিকটা উত্তেজনা অনুভব করতে লাগলাম। যেদিন কর্দম স্নান হবে তার আগের দিন বড় চাচার ছোট মেয়ের চিঠি এসে উপস্থিত। দীর্ঘ চিঠি। পুরো চিঠি ইংরেজিতে লেখা, বাংলা অনুবাদ অনেকটা এরকম হবে। বাবা, আমার আদর ও ভালোবাসা নাও। গত পরশু মা এসে পৌঁছেছেন। তার কাছে শুনলাম তোমার শরীর ভালো না। তোমাকে এই অবস্থায় ফেলে মাঝে চলে আসবেন কল্পনাও করিনি। তোমরাই বা কি মনে করে তাকে ছাড়লে? আমার এখানে এসে তিনি নানান রকমের সমস্যা সৃষ্টি করেন। যেমন সবার সব ব্যাপারে নাক গলানো। যেখানে তার কথা বলার কিছুই নেই সেখানেও তিনি কথা বলবেন। যা শোনার না তাও তিনি শুনবেন। আমি আমার বড়োর সঙ্গে কি কথা বলছি তা শোনার জন্য আড়ি পাতবেন। আমি জানি এসব তিনি করছেন আমার মঙ্গলের জন্য, কিন্তু মুশকিল হচ্ছে এতে তেমন কোনো মঙ্গল হচ্ছে না, বরং অমঙ্গল হচ্ছে। তোমাদের জামাই খুব সঙ্গত কারণেই বিরক্ত হচ্ছে। তোমাকে আমি জানাতে চাইনি, তবু বাধ্য হয়ে জানাচ্ছি। মা গত বৎসর হিউম্যান রাইটস এবং এদেশের নারী সংঘের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন যে আমার স্বামী আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। কি ভয়াবহ কথা, চিন্তা করে দেখো। সেখান থেকে তদন্তের জন্য লোক এসে উপস্থিত। তোমাদের জামাই লজ্জা এবং দুঃখে প্রায় পাগল হয়ে গেছে। সব পরিবারই ঝগড়া হয়, ও যেমন চিৎকার করে আমিও তো করি। এর মানে তো নারী নির্যাতন নয়, তাই না? আমরা সুখেই আছি। ছোটখাটো সমস্যা আমাদের অবশ্য আছে, তবে তা আমরা নিজেরাই দূর করব, মার হস্তক্ষেপ ছাড়াই করব। মাকে আমরা দেশে ফেরত পাঠাতে চাই। তোমার চিকিৎসা ও সেবা যত্নের জন্য তো তার থাকা দরকার। আমরা খুব চেষ্টা করছি দ্রুত মার টিকিটের ব্যবস্থা করতে। বাবা, এই চিঠির বিষয়বস্তু মা না জানলে ভালো হয়, জানলে তিনি কষ্ট পাবেন। বড় চাচার কর্দমস্থান শুরু হলো। বেশ উত্তেজক দৃশ্য। লোরেটো পর্যন্ত স্কুলে যায়নি, আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বড় চাচাকে একটা চাটাইয়ে শুয়ে রাখা হয়েছে। তার পাশে মাটির গামলা ভর্তি কাদা। ভোলাবাবুর ডাল ঘোটের ঘুটনিতে প্রবল বেগে কাদা ঘুটছে। কাদা মন্থন করে মাখনের মতো কিছু তুলতে চান কিনা কে জানে। মীরা বলল, সন্ন্যাসী চাচা, এরকম করছেন কেন? ভোলাবাবু মধুস্বরে বললেন, কাদা মিহি বানাচ্ছে মা জননী, তাই নিয়ম। ভোলাবাবু আমাকে ভাই ডাকলো, মীরাকে মা ডাকেন। আমার মাকেও মা ডাকেন। বেলা ৯টার দিকে ভোলাবাবু বললেন, এইবার কর্দম স্নান শুরু হবে। ৯টা ৫ মিনিটে শুভ লগ্ন। যদি কেউ ছবি তুলতে চান ছবি তুলেন। ঘরে ফিল্ম ছিল না। একজন দৌড়ে গিয়ে ফিল্ম আনলো। সেই ফিল্মে ছবি তোলা হলো। কর্দম স্নানের ফল হাতে হাতে পাওয়া গেল।
স্নান শেষ হবার পর গোসল দেওয়া হলো। গোসলের পর দেখা গেল বড় চাচার বাঁ অংশটাও এখন অচল, পুরোপুরি প্যারালাইসিস। ভোলাবাবু শীতল গলায় বলল, সবই ভগবানের লীলা। আমারে এক কাপ গরম চা দিতে বলেন তো, কাদা ঘেটে ঘেটে ঠান্ডা লেগে গেছে। সকাল 10টায় মজার একটা খবর পাওয়া গেল। খবরটা হলো, রিমির মা ফরিদা খালা বিয়ে করেছেন। ভদ্রলোকের নাম সেলিম। বিয়েটা কদিন আগেই হয়েছে। খবর পাওয়া গেল আজ। বাইরের কারো মুখ থেকে খবর পাওয়া গেলে আমরা চট করে বিশ্বাস করতাম না। খবর দিলেন খালা নিজেই। টেলিফোন করে মাকে বললেন, বড় আপা, আপনাকে একটা খবর দিতে চাই। খবরটা দিতে বেশ লজ্জা লাগছে। কে কিভাবে ইন্টারপ্রেট করে কে জানে। আমাদের নেচারই হচ্ছে নেগেটিভ সাইডটা আগে দেখা। মা বললেন, খবরটা কি? এই সমাজে মেয়েদের একা থাকা যে কি যন্ত্রণা তা তো সবাই জানে। মেয়েদের একা থাকা অসম্ভব ব্যাপার। একজন অভিভাবক তো লাগে। তাছাড়া আপা, আপনি তো জানেন না, রিমির বাবার দিকের আত্মীয়রা আমাকে কি রকম বিষ দৃষ্টিতে দেখে। সারাক্ষণ চেষ্টা কি করে আমাকে ঠকাবে। ওই দিন রিমি মেজো চাচা আমার কাছে 50,000 টাকা ধার চাইলো। আমি বললাম, এত টাকা আমি পাবো কোথায়? এতে রেগে মেগে যেসব কথা বললো আপনি শুনলে হার্ট ফেল করবেন। খবরটা কি সেটা আগে বলো। আপনি কিছু শোনেননি? না। আমি বিয়ে করেছি বড়পা। মাথার উপর যেন একজন অভিভাবক থাকে এই জন্য করা। রিমিও মত দিয়েছে। রিমিও মত দিয়েছে? হ্যাঁ, আসলে ও আমাকে ইনসিস্টও করেছে। ফরিদা খালা দীর্ঘক্ষণ কথা বললেন। মার স্মৃতিশক্তি তেমন ভালো না। বেশিরভাগ কথাই তিনি ভুলে যান। কিন্তু টেলিফোনের এই কথোপকথন পুরোটা তিনি গড়গড় করে আমাদের বললেন। দাড়ি কমা বাদ দিলেন না। বাড়ির মেয়েদের খুব দুঃখিত বলে মনে হলেও তেমন দুঃখিত হয়তো তারা হলো না। তাদের চোখে মুখে চাপা উল্লাস। বিভিন্ন জায়গায় টেলিফোন করে এই খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা নিয়ে আলোচনা। দেখা গেল বাসায় প্রায় সবাই জানতো যে এরকম কিছু একটা হবে। ভবিষ্যতে কি হবে সেটাও দেখা গেল সবাই জানে। মীরার ধারণা সেলিম নামের এই লোক ভুজুং ভাজুং দিয়ে বাড়িটা নিজের নামে লিখিয়ে নেবে, টাকা পয়সা হাত করবে, তারপর লাথি দিয়ে স্ত্রীকে খেদিয়ে দিবে। এরা অবশ্যই মীরার সঙ্গে একমত হলো না। এরা ধারণা ফরিদা খালা ওই লোকটা টাকা পয়সা সব হাত করবে, তারপর লোকটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করবে। ফরিদা খালার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা ঠিক হবে কি হবে না এ নিয়েও দীর্ঘ আলোচনা হলো। দুই রকম অভিমত পাওয়া গেল। একদল বলছে সম্পর্ক রাখা ঠিক হবে না, অন্য দল বলছে রিমির কারণে সম্পর্ক রাখতে হবে। প্রয়োজন বোধে রিমিকে ওই বাড়ি থেকে এনে এ বাড়িতে রাখার ব্যবস্থাও করতে হবে। এই জাতীয় ক্রাইসিসে আমার সবসময় একটা ভূমিকা থাকে। বেশিরভাগ সময় আমাকে গুপ্তচরের দায়িত্ব পালন করতে হয়। এবারও তাই হলো। মা আমাকে ডেকে বললেন, তুই সন্ধ্যাবেলা ওই বাড়িতে যা, ব্যাপারটা কি ভালো করে জেনে আয়। রিমির সঙ্গে কথা বলবি, ওর মনোভাব জানবি। আমি আঁতকে উঠলাম। ওই রাতের পর রিমিদের বাড়িতে যাবার আর প্রশ্নই ওঠে না। খালা জুতো পেটা না করলেও যা করবেন তা কম না। আমি ক্ষীণস্বরে বললাম, মেয়েরা কেউ গেলেই তো এসব ভালো জানতে পারবে। আরে না, মেয়েরা গেলে সন্দেহ করবে, কিছু বলতে চাইবে না। তোর বোকা বোকা চেহারা, তোকে কেউ সন্দেহ করে না। তুই সন্ধ্যার পর যা। আমি আমার বোকা বোকা চেহারা নিয়ে সন্ধ্যার পর গেলাম। খালা বেশ সহজ আর স্বাভাবিক। আমাকে দেখে হাসি মুখে তাকালেন। রিমিও বেশ স্বাভাবিক। সুন্দর একটা শাড়ি পরে ঘুরঘুর করছে। আমাকে বলল, বাবার দ্বিতীয় সংস্করণ কেমন দেখছিস? কাছে গেলে সেন্টের গন্ধ পাবে। ভুর ভুর করে সেন্টের গন্ধ বের হয়। সেলিম সাহেবের সঙ্গে দেখা হলো। আগেও এ বাড়িতে কয়েকবার দেখেছি, কখনো কথা হয়নি। আজ তিনি প্রচুর কথা বললেন। তৃতীয় বিশ্ব ক্ষমতা কি করে দখল করা হয় এই বিষয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। ৭১-এ ৩০ লাখ লোক মারা গেছে বলে চারিদিকে যে প্রচার, এটার ভিত্তি কি সে সম্পর্কে অনেক কথা বললেন। কথার ধরন দেখে মনে হয় বিরাট চালবাজ লোক।
তবে ভদ্রলোকের চেহারা ভালো, স্মার্ট লোক। বক্তৃতার এক পর্যায়ে তিনি বললেন, কই ফরিদা, চা বিস্কিট আনো, বেচারাকে কিছু খেতে টেতে দাও। আমি বক্তৃতা দিয়ে তো বেচারা মাথা ধরিয়ে দিয়েছি। খালা চা বিস্কিট নিয়ে এলেন এবং অসম্ভব আদুরে গলায় বললেন, এই নিয়ে তোমার ৮ কাপ চা খাওয়া হলো, আর কিন্তু চা হবে না, হ্যাঁ? ডোন্ট বি টু হার্ড অন মি। অসম্ভব, আমি তো ওকে চা দেব না। শেষ রাতে আর ঘুম হবে না। দেখ না টুকু, সারাদিন চুপচুপ করে চা খায়, তারপর রাতে ঘুম হয় না, জেগে থাকে। বাধ্য হয়ে আমাকেও জেগে থাকতে হয়। এই বয়সে কি আর রাত জাগা পোষায়, তুই বল? এইরকম আদুরে মিষ্টি গলায় খালা কি তার আগের স্বামীর সঙ্গে কথা বলেছেন? হয়তো বলেছেন, বলাই স্বাভাবিক। তবে আমি শুনিনি। আমি সবসময় তাদের ঝগড়া করতেই দেখেছি, তুচ্ছ সব বিষয় নিয়ে কুৎসিত ঝগড়া। একবার আমার সামনে ফরিদা খালা চেঁচিয়ে বললেন, তোমার সঙ্গে বাস করা আর রাস্তার এক কুকুরের সঙ্গে বাস করার মধ্যে কোনো তফাৎ নেই। খালু সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে তুমি কুকুর বলছো? ফরিদা খালা শীতল গলায় বললেন, হ্যাঁ বলছি, ১০০ বার বলছি। এখন তুমি আমাকে কি করবে? মারবে? মারো। মারটা বাকি থাকে কেন? বউ মেরে হাতের সুখ করো। হাতের সুখ বাকি থাকবে কেন? সে খালা আর এই খালায় আকাশ পাতাল তফাৎ। আজ দিন কি সুন্দর করে কথা বলছেন, এটাও ভালো লাগছে। চোখে মুখে আনন্দ আর সুখের ছাপ। খালাকে দেখতে ভালো লাগছে। বিয়ে করে তিনি কোনো অন্যায় করেছেন বলে আমার মনে হলো না। মনে হচ্ছে ঠিকই করেছেন। খালা বললেন, তুই খেয়ে যা, না খেয়ে যাবি না কিন্তু, হ্যাঁ? পাবদা মাছ মটরশুঁটি দিয়ে রান্না করেছি। সেলিম সাহেব বললেন, আচ্ছা, সব রান্নায় তুমি মটরশুঁটি দাও কেন বলো তো? তুমি না একবার বললে মটরশুঁটি তোমার ভালো লাগে? হ্যাঁ, একবার বলেছিলাম, তারপর থেকে সবকিছুতেই মটরশুঁটি। আচ্ছা বাবা যাও, আর দেব না। আমার সামনেই তারা রাগ এবং অভিমান দেখাতে লাগলেন। আমার দেখতে ভালোই লাগলো। রাতে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম। রিমি একের পর এক মজার মজার গল্প করে আমাদের হাসাতে লাগলো। একটা লোক গাড়ি করে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করলো। ট্রাফিক পুলিশ জিজ্ঞাসা করলো, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? সে বলল, আমি খুব সাবধানী ড্রাইভার, গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি সামনে রিক্সা, রিক্সাকে সাইড দিলাম। তারপর দেখি একটা টেম্পো, টেম্পোকেও সাইড দিলাম। এরপর দেখি ঝড়ের বেগে ট্রাক আসছে, ট্রাককেও সাইড দিলাম। তারপর দেখি একটা ব্রিজ, ব্রিজটাকে সাইড দিতে গিয়েই অ্যাক্সিডেন্ট। গল্প শুনে হাসতে হাসতে রিমির নতুন বাবা গড়িয়ে পড়লেন। এক একবার হাসি থামিয়ে বহু কষ্টে তিনি বললেন, সো ফানি। তারপর আবার হাসি। খাওয়ার শেষে রিমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। আমি বললাম, যাই রিমি? আচ্ছা যা। টুকু, একটা কথা শোনা যা। বল। আমার যদি কখনো চরম কোনো দুঃসময় আসে, তুই কি আমার পাশে থাকবি? থাকবো। তোর থাকা না থাকা অবশ্য সমান। তুই তো মানুষ না, তুই হচ্ছিস মানুষের ছায়া। তবু থাকিস। দুঃসময়টা কখন আসবে? শিগগিরই আসবে। এক রাতে এই নবদম্পতির ঘরের দরজার শিকলে বাইরে থেকে তালা দিয়ে দিব। তারপর বলবো, মা এবং বাবা নাম্বার 2, আমি এখন ঘরে আগুন লাগিয়ে দিচ্ছি। পেট্রোল ঢালা হয়েছে, দেয়াশলাই জ্বালিয়ে এখন আগুন দেব। তোমরা বাঁচার চেষ্টা করো। তারপর খুব ঠান্ডা মাথায় তাই করব। আচ্ছা টুকু, তুই ১ গ্যালন পেট্রোল জোগাড় করে দিতে পারবি? আমি জবাব না দিয়ে চলে এলাম। রিমির পাগলামির সঙ্গে ছোটবেলা থেকে আমি পরিচিত। তার পাগলামি চোখে পড়ার মতো হলেও কখনো সীমা অতিক্রম করে না। আমি জানি, এবারও করবে না। তবু বুকে এক ধরনের শূন্যতা অনুভব করছি। কেন করছি জানি না। বাসায় ফেরা মাত্র ছোট চাচা বললেন, লরেটার এক দুঃসম্পর্কে খালার সন্ধান পাওয়া গেছে। উনি এসেছিলেন, মেয়েটাকে নিতে রাজি হয়েছেন। তুই কাল ভোরে তাকে দিয়ে আসবে।
আমি যথারীতি বললাম, আচ্ছা। লরেটা এবং আমি রিকশা করে যাচ্ছি। আমি বললাম, তোমার কি মন খারাপ? না, আমার তো খুব মন খারাপ লাগছে। তোমার কেন লাগছে না লরেটা? তোমার কি কান্না পাচ্ছে? হ্যাঁ। কই দেখি। আমি তাকালাম লরেটার দিকে। লরেটা দেখলো আমার চোখ জলে ভেজা। সে মমতাময়ী নারী গলা বলল, আমি যখন বড় হব তখন আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম, আচ্ছা, আমি কি মাঝে মাঝে তোমার খোঁজ নিতে আসবো? না, যোগাযোগ তো থাকা দরকার, তাই না? ধরো ওই বাড়ি ছেড়ে আমরা চলে গেলাম, তুমি তো জানবে না কোথায় গেছি। বড় হয়ে আমি ঠিকই তোমাকে খুঁজে নেব। ঠিক আছে। লরিটাকে নামিয়ে দিয়ে ফিরছি, সন্ন্যাসী ভোলাবাবুর সঙ্গে দেখা। গায়ে কোনো কাপড়ই নেই। আমাকে দেখেই এই যে বলে এগিয়ে এলেন। আমি আঁতকে উঠলাম। ভাবলাম নির্ঘাত কোনো উন্মাদ। টুকু সাহেব, ভালো আছেন? আমি ভোলা। ও আচ্ছা। কাপড় চোপড় ছেড়ে পুরো নাঙ্গা হয়ে গেলাম। তাই তো দেখছি। শরীরটা ভালো যাচ্ছিল না। জ্বরজারি হচ্ছিল। একটু বৃষ্টিতেই জ্বর। নাঙ্গা হবার পর শরীরটা ঠিক লাগছে। লজ্জা লাগছে না? প্রথম 12 ঘন্টা লজ্জা লাগে, তারপর আর লাগে না। চলুন, এক কাপ চা খাই। এ অবস্থায় রেস্টুরেন্টে বসে চা খাবেন? জি না, মাঠে বসবো। ছোট ছোট ছেলে আছে, তারা চা এনে দিবে। ভাইজান, টাকা আছে তো আপনার সাথে? জি আছে। আমরা রেস কোর্সে মাঠে গিয়ে বসলাম। ভোলাবাবু বললেন, আচ্ছা, আপনার কি কখনো সাধু সন্ন্যাসী হতে ইচ্ছা করে? না, করলে সরাসরি নাঙ্গা হয়ে যাবেন। ঈশ্বরের ধ্যান ট্যান কিছু করতে হবে না। শুধু মনটাকে হালকা করে ছড়িয়ে দেবেন, ওতেই কাজ হবে। উপদেশের জন্য ধন্যবাদ। আমি কিন্তু সাধু হিসেবে অনেক উপরের দরে। আপনি বোধহয় বিশ্বাস করছেন না, তাই না? না, আপনার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করছি। এই ভবিষ্যৎবাণীটি হচ্ছে, আপনার জীবনটা কষ্টে কষ্টে কাটবে। চমৎকার ভবিষ্যৎবাণীর জন্য ধন্যবাদ। শোনেন, 17 বছরে এরকম কাটবে। তারপর আপনার বিবাহ হবে। যে কন্যাটার সঙ্গে বিবাহ হবে সে বয়সে আপনার চেয়ে কম করে হলেও 20 বছরের ছোট। আমি তীক্ষ্ণ চোখে ভোলাবাবুর দিকে তাকালাম। ভোলাবাবু হাসি হাসি মুখে তাকালেন, নরম গলা বললেন, 17 বছর পর বুঝবেন ভোলাবাবু নকল জিনিস না। আমি কিছুই বললাম না। ভোলাবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, খ্যাপার মতো কেন এ জীবন, অর্থ কি তার কোথায় এমন, কে তুমি গোপনে চালাইছ মোরে, আমি যে তোমারে খুঁজি। এই কবিতাটা কার লেখা বলুন তো? বলতে পারলেন না? আমিও জানি না। একবার শুনেছিলাম, মনে গেঁথে আছে। মানুষের মন বড়ই বিচিত্র টুকু সাহেব, বড়ই বিচিত্র। এই ছিল আমার পড়ে শোনানো 'ত্রয়োদশতম গল্প মন্ত্রসপ্তকের' তৃতীয় এবং শেষ পর্ব। আশা করি আমার গল্প পড়ে শোনানো ভালো লাগছে। যারা আমাকে মন দিয়ে শুনছেন, এখনো ধৈর্য ধরে শুনে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, বইকে ভালোবাসবেন, বইকে জানবেন।